আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব প্রথম ফিফথ সেমিস্টারের যে ট্যাক্সেশন টু সাবজেক্টটা যে আমাদের প্রিভিয়াস ইয়ার পেপার সলভ চলছিল আর একটাই পেপার বাকি ছিল, সেটা হচ্ছে 2020 জেনারেল। দেখো, আমরা 19 সালের অনার্স জেনারেল পুরো সলভ করেছি, 20-র অনার্স সলভ করেছি, 21-এর অনার্স জেনারেল করে দিয়েছি, 22-এর অনার্স জেনারেল করে দিয়েছি। শুধুমাত্র 20-র জেনারেল বাকি ছিল। এই পেপারটা সলভ করলে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো দেখো, আমি যেটা বারবার তোমাদেরকে বলেছি যে এই ভিডিওতে আমরা বেসিক্যালি কিসের উপর ফোকাস করি, যেখানে অঙ্কগুলো আছে অঙ্কগুলোতে আমরা বেশি ফোকাস করছি, ঠিক আছে? আর থিওরির নোটগুলো পিডিএফ এর মধ্যে তুমি ভিডিওর মধ্যে তুমি দেখতে পাচ্ছ, এবং তার পিডিএফ চাইলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপলোড করে দেবো। তো দেখো, বেশি সময় নষ্ট না করে আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো, একের দাগের কোশ্চেনটা কি ছিল? হু ইজ লাইবেল টু পে অ্যাডভান্স ট্যাক্স। ঠিক আছে, হু ইজ লাইবেল টু পে অ্যাডভান্স ট্যাক্স মানে অ্যাডভান্স ট্যাক্স দিতে বাধ্য কে? তো দেখো অ্যান্সারটা কি লেখা আছে। ইফ টোটাল ট্যাক্স লাইবিলিটি, দেখো আমি তোমাকে বলে দিই, তোমাকে যদি কখনো বলে অ্যাডভান্স ট্যাক্স দিতে বাধ্য কে, যদি কোনো ইন্ডিভিজুয়ালের অ্যাডভান্স ট্যাক্স 10,000 টাকার বেশি হয়ে যায়, তাহলে তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতেই হবে। বলছি ইফ টোটাল ট্যাক্স লাইবিলিটি ইজ রুপিস 10,000 অর মোর, 10,000 টাকা বা তার বেশি হয়ে যায় কোনো ফিনান্সিয়াল ইয়ারে, টোটাল ট্যাক্স লাইবিলিটি 10,000 বা 10,000 টাকার বেশি হয়ে যায় কোনো ফিনান্সিয়াল ইয়ারে, দেন এসএসসি হ্যাভ টু পে অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স অ্যাপ্লাই টু অল ট্যাক্স পেয়ার। ঠিক আছে, অ্যাডভান্স ট্যাক্স সমস্ত ট্যাক্স পেয়ারের জন্য অ্যাপ্লাই হয়, স্যালারিড, ফ্রিল্যান্সার অ্যান্ড বিজনেস। আর একটা পয়েন্ট বলেছে, সিনিয়র সিটিজেন হু আর 60 ইয়ার্স অর ওল্ডার, 60 বছর বা তার বেশি, বাট ডু নট রান আ বিজনেস আর এক্সেম ফ্রম পেইং অ্যাডভান্স ট্যাক্স। দেখো, একের বিতে অ্যাডভান্স ট্যাক্সের একটা অঙ্ক দিয়ে কি বলেছে, কোশ্চেনটা পড়ো। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল বাই মিস্টার রোহিত শর্মা। মিস্টার রোহিত শর্মার অ্যাডভান্স ট্যাক্স পেবেল বের করতে বলছে অন স্পেসিফাইড ডেট অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24। ট্যাক্স পেবেল ইনক্লুডিং হেলথ অ্যান্ড এডুকেশন সেস বলে দিয়েছে 40,560। টিডিএস বলে দিয়েছে সিচুয়েশন 1 35,000 হলে কি হবে, 20,560 হলে কি হবে। চলো অঙ্কটা করেছি, অঙ্কের মধ্যে কিছু নেই, একদম ভেরি ভেরি সিম্পল টাইপের সাম দিয়েছে। তো উপরে লেখো কম্পিউটেশন উপরে লেখো কম্পিউটেশন অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল, কম্পিউটেশন অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল, কম্পিউটেশন অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল বাই রোহিত শর্মা ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার for the assessment year 2023-24. একটা হচ্ছে সিচুয়েশন 1 আর একটা সিচুয়েশন 2। ঠিক আছে, তো প্রথমে দেখো কোশ্চেনে বলেছিল ট্যাক্স পেবেল ইনক্লুডিং হেলথ অ্যান্ড এডুকেশন সেস, এটা বলে দিয়েছিল। ট্যাক্স পেবেল, লেখো ট্যাক্স পেবেল ইনক্লুডিং হেলথ অ্যান্ড এডুকেশন সেস। কত টাকা? 40,560, দুটো ঘরেই এটা বসবে 40,560, 40,560। আমরা এতদিন ট্যাক্স বের করতাম, ট্যাক্স তো ওরা বের করেই দিয়েছে, ঝামেলা নেই। এর থেকে মাইনাস করো টিডিএস। টিডিএস বলে দিয়েছে, দেখো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বলে দিয়েছে, এই টিডিএস লিখছি। সিচুয়েশন 1-এ বলেছে 35,000, সিচুয়েশন 2-তে বলেছে 20,560। তাহলে প্রথমটা হচ্ছে বাদ দিলে 5,560, তারপর একটা হচ্ছে 20,000।
এবার লেখো, যেটা বেরোলো তাকে বলে ট্যাক্স লাইবিলিটি। যেটা বেরোলো তাকে বলে ট্যাক্স লাইবিলিটি। এবার নিচে লেখো সিচুয়েশন ওয়ান। সিচুয়েশন ওয়ানে কি লিখবো? আমরা কি শিখেছি যে ট্যাক্স লাইবিলিটি যদি 10,000 টাকার কম হয়, ঠিক আছে? তো ট্যাক্স লাইবিলিটি যদি 10,000 টাকার কম হয় তাহলে কোনো অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না। তো সিচুয়েশন ওয়ানে ট্যাক্স লাইবিলিটি কত বেরিয়েছে? 5,560। এটা যেহেতু 10,000 টাকার কম, তাই সিচুয়েশন ওয়ানে কোনো অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না। কিন্তু সিচুয়েশন টুতে ট্যাক্স লাইবিলিটি 20,000 টাকা বেরিয়েছে, মানে 10,000 টাকার বেশি, তো এখানে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। তো সিচুয়েশন ওয়ানে লিখতে হবে অ্যাডভান্স ট্যাক্স ইজ নট পেবেল। লেখো অ্যাডভান্স ট্যাক্স ইজ নট পেবেল। Advance tax is not payable. Advance tax is not payable as tax to be paid. As tax to be paid. ঠিক আছে তো? As tax to be paid is lower than rupees 10,000. Is lower than rupees 10,000. হয়ে গেল। এবার সিচুয়েশন টু লেখো। সিচুয়েশন টু লেখো। কি লিখবে? অ্যাডভান্স ট্যাক্স ইজ পেবেল ফর রুপিস 20,000। সিচুয়েশন টুতে তোমার অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হবে কত? 10,000 টাকা। ঠিক আছে? তো দেখো কিভাবে করতে হয়। আমরা করতাম অন অর বিফোর, মনে পড়ে? অ্যাডভান্স ট্যাক্সের ডেট বলেছিলাম, ডেট কি কি হয়? একটা হয় 15 জুন 2022, তারপর লেখো অন অর বিফোর 15 সেপ্টেম্বর 2022, তারপর লেখো 15 ডিসেম্বর 2022, অ্যান্ড লাস্ট অন অর বিফোর 15 মার্চ 2023। ঠিক আছে? যে 20,000 টাকা ছিল, তা আমাদের অ্যাডভান্স ট্যাক্সের নিয়মটা কি ছিল? প্রথম ইনস্টলমেন্টে দিতে হবে 15%, তারপরের ইনস্টলমেন্টে দিতে হবে তোমার 30%, তারপরের ইনস্টলমেন্টে দিতে হবে তোমার 30%, অ্যান্ড লাস্ট ইনস্টলমেন্টে দিতে হবে ব্যালেন্স। কত হচ্ছে দেখো, 15 আর 30 45, আর 30 75 হয়ে রইল বাকি 25%। ব্যাস, এই তো অঙ্ক। 20,000 15% করলে হবে 3,000, 20,000 30% করলে হবে 6,000, 6,000, 5,000, টোটাল 20,000 হয়ে গেল। এই তো এইটুকু ছোট্ট একটা অঙ্ক ছিল, করেই দিলাম অঙ্কটা। আশা করি বুঝতে পেরে গেছি। কোনো রকমের কোনো ডাউট থাকবে? ডাউট নেই? কিচ্ছু নেই তো অঙ্কটার মধ্যে, কি ডাউট থাকবে? কিছুই নেই। অন্যান্য অঙ্কে আমরা কি করতাম? অন্যান্য অঙ্কে আমরা প্রথমে কি করতাম দেখো, আমি মনে করাচ্ছি। জিটিআই বের করতাম, তার থেকে ডিডাকশন বাদ দিয়ে টোটাল ইনকাম বেরোতো, টোটাল ইনকামের পর ট্যাক্স ক্যালকুলেট করতাম, সেই ট্যাক্সটাই ওরা দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এবার দুইয়ের থেকে কোশ্চেন কি ছিল? রাইট আ শর্ট নোট অন ডিফেক্টিভ রিটার্ন, আর একটা বলি রাইট আ শর্ট নোট অন বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। দেখো ডিফেক্টিভ রিটার্ন সম্পর্কে লেখা আছে সেকশন 139। ঠিক আছে তো? দেখতে পাচ্ছ ডিফেক্টিভ রিটার্ন সম্পর্কে লেখা আছে 139-এ। আর বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট সম্পর্কে লেখা আছে 144-এ, সেকশন 144-এ। ঠিক আছে? দেখে নিয়েছো তোমরা? জাস্ট পুট করে নেবো। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইন্টারেস্ট পেবল আন্ডার 234A
বলছে ডিউ ডেট, রিটার্ন সাবমিট করার ডিউ ডেট সবাই জানি। ইন্ডিভিজুয়াল মনে রাখবি, থিওরি দিতে পারে 1 নাম্বার বলতে পারে যে একজন ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট কবে, 31 জুলাই, 31 জুলাই, ঠিক আছে? তো রিটার্ন সাবমিট করার ডেট, কিন্তু রিটার্ন সাবমিট করেছে কবে? ও 15 সেপ্টেম্বর রিটার্ন সাবমিট করেছে। কমাস দেরি করছে, ভাব, আগস্ট মাস আর সেপ্টেম্বর মানে 15 দিন, তাহলে দেন না 2 মাস হয়ে গেল, 2 মাস। তাহলে আমি দেখ ডাইরেক্ট অঙ্কটা করে দিই, তাহলে এখানে কত হবে? এটা সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, এটা 9 করে দিলাম, ফটাফট করে করছি, এটা সেম লেখা হবে, 2 মাস, এখানে 3 মাসের জায়গায় 2 মাস। তো বাকিগুলো সব চেঞ্জ করবো, কিছু চিন্তা করার দরকার নেই, 2 মাস হয়ে গেল। তারপর বলেছে কি, বলছে ট্যাক্স ওকে পে করতে হবে কত? 85,000। এই যে এটা 85,000 করে দিয়েছে, বুঝতে পারছিস তো? দেখ বোঝাতেও হচ্ছে না, ডাইরেক্ট জাস্ট পোস্টিং করে দিচ্ছি 85,000। কিন্তু টিডিএস কত কেটেছে? টিডিএস মানে মানে ওর থেকে কত টাকা নিয়ে নিয়েছে গভর্নমেন্ট? 37 নিয়ে নিয়েছে। তাহলে এখানে 37 লিখে দে, পুরো দেখে দেখে পোস্টিং কর, 37,000 মাইনাস কর, করে হচ্ছে বল কত হচ্ছে বল? 25 থেকে 37 বাদ দে, 85,000 থেকে 37,000 টাকা বাদ দে, কত হচ্ছে দেখ? 48,000 হয়ে গেল। তাহলে বুঝলি এটা শর্টফল। আবার একই কথা দেখ, তোর কি 100 মাল্টিপ্লাই তো হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই লেখাটা না লিখলেও চলবে, কিন্তু আমি লিখে রেখেছি, সমস্যা নেই, ঠিক আছে? আর লিখলেও কোনো সমস্যা হবে না, কেউ কাটবে না, লিখলে কেউ কাটবে না, কারোর হাতও মানে কেউ হাতও দেবে না এখানে কাটার জন্য। তো ঠিক আছে, কত হলো? 48,000 টাকা। এটা 48,000 টাকা, কত পার্সেন্ট? 1% ইনটু 2 মাস, কত হচ্ছে বল? 48,000 ইনটু 1%, ঠিক আছে তো, ইনটু 2। দেখ কি বলবো, বইতে তো মারাত্মক লেভেলে ভুল লিখেছে। বইতে কি সব লিখেছে? বইতে লিখেছে 48,000 টাকা ইনটু 1% ইনটু দেড় করেছে, তো ভুল করেছে। তাহলে 720 হবে, এটা কত হবে? 720, 960 টাকা। এই যে কত বলি? 960 বলি, সরি 960 মিস্টেক হয়েছে, 960 হবে, হয়ে গেল। আবার একই কথা, ইন্টারেস্ট ওকে কি ফাইন দিতে হবে? অবশ্যই ফাইন দিতে হবে, বাস লেখা লেখা এইটুকু। এরপরে 3 বিতে বলেছে রাইট আ শর্ট নোট অন ইন্টারেস্ট পেবল আনসার 234 বি। দেখো 234 বি সম্পর্কে আমি বলে দিই তোমাকে, যেরকম মানে অঙ্ক তোমরা করেছো 234 বি সম্পর্কে, তোমাকে ইন্টারেস্ট যেমন তুমি তোমার ট্যাক্স লাইবিলিটি বের করে ফেললে, যত টাকা ট্যাক্স লাইবিলিটি বের করলে, ট্যাক্স লাইবিলিটি আর একটু ভালো কথা বলতে পারি, ট্যাক্স লাইবিলিটি না বলে বলি অ্যাসেস ট্যাক্স মানে ধরো তুমি ক্যালকুলেট করে দেখলে, ধরো তোমার সারা বছর ইনকাম করলে ইনকামের উপর এত টাকা ট্যাক্স বেরোচ্ছে, ধরো সাপোজ ধরো 1,10,000 টাকা তোমার ট্যাক্স বেরোচ্ছে, কিন্তু তুমি গভর্নমেন্টকে অলরেডি টিডিএস দিয়ে রেখেছো, কোনো কারণে টিডিএস দিয়ে কোনো সময় টিডিএস দিয়ে রেখেছো, তাহলে 1,10,000 থেকে 10 বাদ দিলে রইলো কত? 1,00,000 টাকা, ঠিক আছে? তো 1,00,000 টাকা হচ্ছে তোমার এক্ষেত্রে হয়ে গেলো অ্যাসেস ট্যাক্স। এই যত টাকা অ্যাসেস ট্যাক্স বেরোলো তার 90% করবে, 90% করলে কত হয়? 1,00,000-এ 90% করলে 90,000। দেখতে হবে, তাহলে তোমাকে তো অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হবে। আমরা কি বলেছি? ট্যাক্স লাইবিলিটি 10,000 টাকার বেশি হলে আমরা অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। দেখতে হবে অ্যাডভান্স ট্যাক্স তুমি কত টাকা দিয়েছো। যদি তুমি 90,000 টাকার কম দাও, তাহলে তোমার উপর 234 বিল লাগবে। যদি তুমি 90,000 টাকা, তোমার 1,00,000-এ 90% হচ্ছে 90,000 টাকা, তো 90,000 টাকার যদি বেশি দিয়ে দাও, 90 বা 90-এর বেশি দিয়ে দাও, তাহলে তোমার উপর 234 বিল লাগবে। এখানে এটাই বলা হয়েছে, তোমার থিওরিটা পড়ে নেবে। এবং কত পার্সেন্ট ইন্টারেস্ট লাগে? 1% ইন্টারেস্ট লাগে, 1%। এইখানে এই সমস্ত নোটই বলা আছে, তুমি দেখে নিও, একটু পড়ে নিও। এবার এখানে ইন্টারেস্ট লাগবে, এই ইন্টারেস্টের ডেটটা কাউন্টিং হবে 1 এপ্রিল থেকে, ইন্টারেস্টের ডেটটা কাউন্ট, ঠিক আছে? 1 এপ্রিল থেকে ইন্টারেস্ট ডেটটা কাউন্ট হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। 4-এর দেখের কোশ্চেনটা, 4-এর এতে কি বলেছে? ডিসকাস দ্য প্রভিশন অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট রিগার্ডিং ফিস ফর ডিফল্ট ইন ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম আন্ডার সেকশন 234F। আন্ডার সেকশন 234F 234F সম্পর্কে তোমাদের জানো, লেট ফাইন কিছুক্ষণ আগে আমরা অন্যান্য ইয়ার সলভ করাতে গিয়ে বলেছি, তাও আবার বলে দিচ্ছি 234F এ কি বলা আছে। যদি তুমি ডিউ ডেটের মধ্যে রিটার্ন সাবমিট না করো, তাহলে তোমার কিন্তু লেট ফাইন লাগবে। ডিউ ডেট কবে? 31 জুলাই, ঠিক আছে? এবার তুমি যদি ডিউ ডেটের মধ্যে রিটার্ন সাবমিট করো, তোমার কোনো লেট ফাইন লাগবে না, 234F লাগবে না, কিন্তু তুমি ডিউ ডেটের পরে রিটার্ন সাবমিট করো, অর্থাৎ 31শে জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে তুমি রিটার্ন সাবমিট করো, সেক্ষেত্রে দেখতে হবে তোমার টোটাল ইনকাম কত। টোটাল ইনকাম যদি 5,00,000 টাকার বেশি হয় তাহলে 5,000 টাকা ফাইন লাগবে, টোটাল ইনকাম 5,00,000 টাকার কম হলে 1,000 টাকা ফাইন লাগবে।
এরপরে আরেকটা কোশ্চেন দিয়েছে প্রভিশন রিগার্ডিং টিডিএস ফ্রম স্যালারি। টিডিএস ফ্রম স্যালারি সম্পর্কে নোট লেখা আছে, নোটটা দেখে নাও তোমরা, ঠিক আছে তো? লিখছি এখানে 2020 জেনারেল। নাম কি ছিল পড়ছি, শ্রীমতী বিজেতা মালি। কি বলেছে? শ্রীমতী বিজেতা মালি। বয়স বয়স বারবার পড়বি, ইন্ডিভিজুয়াল অঙ্ক বল কত? 58। বাহ, 60 বছর হয়ে গেলে কেন বছর বারবার দেখতে বলি? 60 বছর হয়ে গেলে একটা ওই ইয়েটা থাকে, ইনকামের একটা ব্যাপার থাকে। ওটা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা হয়ে যায়, 2.5 লাখ টাকা 3 লাখ হয়ে যায় 60 থেকে 80-র মধ্যে হলে। তো অঙ্কটা স্টার্ট কর, কিছুই নেই অঙ্কটার মধ্যে, টোটাল ইনকাম করতে বলেছে। তো রুপিসে 3টে ঘর কর, ঠিক আছে? প্রথমে কি লিখবো? এদিকে লিখবো ইনকাম ফ্রম স্যালারি, এদিকে লিখবো ইনকাম ফ্রম স্যালারি। প্রথমে কি বলেছে বল? গ্রস স্যালারি 15 লাখ। লেখ গ্রস স্যালারি 15 লাখ। সেকেন্ড কলামে লিখ, অসুবিধা নেই, পুরো সেম টু সেম আগের মতই হচ্ছে। লেস ডিডাকশন, লেখ আন্ডার সেকশন 16। প্রথমে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন, আন্ডার সেকশন 16 1A কত টাকা হয়? 50,000 টাকা। প্রথম ঘরে লিখলাম। তার প্রফেশনাল ট্যাক্স কত করেছে? 2400। হ্যাঁ, না ওটা বলতে হবে, 2400 টাকা বলিস না, প্রফেশনাল ট্যাক্স 200 টাকা পার মান্থ, মানে 200 ইনটু 12 2400। কত হলো? 52,400। বাদ দে। 14,47,600। 14,47,600। ঠিক, এ হয়ে গেল। বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস ওয়ার্টি, है कि না? তুই বলি স্যার বুঝতে পারলাম না, হাউস ওয়ার্টি করতে আসবে কেন আসবে? সব শোন শোন, হাউস ওয়ার্টি বুঝিস তো? বুঝিস তো? হাউস ওয়ার্টি দু রকমের বাড়ি হয়, একটা নিজের বাড়ি হয়, একটা ভাড়া বাড়ি হয়। দেখ, ভাড়া বাড়ি যদি হয় অঙ্কে বলে দেবে রেন্ট রিসিপ্ট। যখনই এরকম অঙ্কের ক্ষেত্রে রেন্ট রিসিপ্ট পাবি, তার মানে ভাড়া বাড়ি দিয়েছে, ঠিক আছে? তো স্যার তাহলে নিজের বাড়ি কি করে বুঝলেন? নিজের বাড়ির ক্ষেত্রে একটা জিনিস থাকবে, কি থাকবে? ইন্টারেস্ট অন লোন। কি থাকবে? ইন্টারেস্ট অন লোন। একটু নিচের দিকে আয়, ইন্টারেস্ট কত দিয়েছিস? দেখ পর, রিপেইড হোম লোন টেকেন ফ্রম এসবিআই। এসবিআই থেকে হোম লোন নিয়েছিলাম। হোম লোন নিয়েছিলাম কেন? বাড়ি করার জন্য লোন নিয়েছিলাম, ঠিক আছে? তাহলে আমি রিপে করছি কত? 2.5 লাখ টাকা শোধ করে দিচ্ছি, যার মধ্যে 52,400 টাকা কি প্রিন্সিপাল। শোন, একটু যদি ভাবি, একটু ভাব, 2.5 লাখ টাকা আমি রিপে করছি। কেন? কাকে রিপে করছি? এসবিআই ব্যাংকে। কেন? বাড়ি করার জন্য লোন নিয়েছিলাম, তাহলে তো প্রতি বছর একটা টাকা দিতে হবে, 2.5 লাখ টাকা দিচ্ছি। যার মধ্যে কত টাকা? 52,400। কি ভাই 52,400 প্রিন্সিপাল, হ্যাঁ কি না? 52,400 প্রিন্সিপাল হয়, তাহলে বাকি টাকা কি? ইন্টারেস্ট। কত হচ্ছে ইন্টারেস্ট? করে দেখ, ইন্টারেস্ট কত হচ্ছে? 1,97,600। 1,97,600। ঠিক, তাহলে আমরা কি শিখেছিলাম ডিডাকশন করার সময়? ইন্টারেস্ট অন লোন চলে যাবে হাউস প্রপার্টি, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট চলে যাবে ইটিসি। বাস হয়ে গেল। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে? ব্র্যাকেটে লিখে রাখ, কি লিখবি? সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড কি লিখবি এখানে? সেলফ অকুপাইড মানে শুরু হবে ন্যাপ থেকে, ন্যাপ মানে নেট অ্যানুয়াল ভ্যালু। সেকেন্ড ভ্যালু লিখবো নীল, এর থেকে লিখবো ডিডাকশন আন্ডার সেকশন 24। একটাই হবে, ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। কত হবে? 1,97,600। বুঝিয়ে গেলাম কি করে হলো? দেখিয়ে দেবে, এটা অসুবিধা হলে। 2.5 লাখ মাইনাস 52,400 বাদ দিয়ে হবে মাইনাস 1,97,600। ঠিক আছে? আর কি ছিল পয়েন্ট বল? হ্যাঁ স্যার, সি দিয়েছিল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন কি লিখবো? লং টার্ম ক্যাপিটাল গেইন। কত টাকা ছিল? ওটা 1 লাখ। 1 লাখ টাকা। বাইরের ঘরে পাঠা। আর কি ছিল? ইনকাম ফ্রম আদার সোর্স লেখ, ডি দিয়ে লেখ ইনকাম ফ্রম আদার সোর্স।
ইনকাম ফ্রম আদার সোর্সেস একটা করলে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, 10,000 ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আগে ছিল এক্সেম্পট, বর্তমানে হয়েছে ট্যাক্সেবল। 10,000 টাকা প্রথম করে। ইন্টারেস্টের গল্প ছিল এখানে, কি ছিল? ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট 5,000 টাকা। আচ্ছা লেখ ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট 5,000 টাকা। আর কি ছিল? না আর কি ছিল না? যোগ কর, যোগ কর, যোগ করে কত হচ্ছে? 15,000 টাকা। টোটাল যেটা হচ্ছে তাকে বলে গ্রস টোটাল ইনকাম। লেখ গ্রস টোটাল ইনকাম। ওরে বল কত হচ্ছে? বল কত হচ্ছে? 13,65,000 ঠিক 13,65,000 হয়ে গেল। জিটিআই 13,65,000। এর থেকে কি করবো? একটা করে ডিডাকশন বাড়তে বলে, ডিডাকশন আন্ডার সেকশন 80। পর থেকে কি কি ডিডাকশন ছিল? ডিপোজিট পিপিএফ কোশ্চেনটা দেখা যাক কি ছিল প্রথম ডিডাকশন। আচ্ছা ওইটা ছিল না 80সি। লেখ প্রথমে, লেখ আন্ডার সেকশন 80সি। লেখ আন্ডার সেকশন 80সি। লেখ কি ছিল? প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ, প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ এইচবিএল মানে হাউস বিল্ডিং লোন। কত টাকা ছিল? 52,400 ছিল প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখানে লিখি 52,400। আর কি ছিল? পয়েন্ট করি, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছিল, হ্যাঁ কি না? এলআইসি ছিল, দেখ এলআইসি, এলআইসি প্রিমিয়াম, এলআইসি প্রিমিয়াম ম্যাক্সিমাম কত হয়? 10% অফ পলিসি ভ্যালু। এখানে পলিসি ভ্যালু বলেছে, লেখ 10% অফ পলিসি ভ্যালু, 10% অফ পলিসি ভ্যালু। বল পলিসি ভ্যালু কত ছিল? 5,00,000 5 লাখ টাকা ছিল। 5 লাখে 10% কত হয়? 10% অফ পলিসি ভ্যালু রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড এটা লেখ, তাহলে আর কোনো সমস্যা নেই। পলিসি ভ্যালু 10% করলে কত? 50,000 টাকা। কিন্তু দিয়েছে কত? 25,000। তাহলে 25,000 টাকা আসবে। আমি রেস্ট্রিক্টেড এই জন্য কথাটা লিখে দিলাম 25,000 টাকা। আর কি ছিল? পর 80সি আইটেম আছে নাকি? পিপিএফ ছিল, দেখ ডোনেশন টু পাবলিক প্রভিডেন্ট ফান্ড। লেখ 1 লাখ। লেখ ডোনেশন টু, ডোনেশন হচ্ছে কন্ট্রিবিউশন লেখাটা বেটার। ডোনেশন টু পিপিএফ কত টাকা? 1 লাখ। আর কি ছিল? পর অটোমেটিক্যাল নেই ডোনেশন, আর কিছু নেই। তিনটে কত হচ্ছে মিলালে? টোটাল করলে কত হচ্ছে বল? টোটালটা বলতো কত হচ্ছে? এটা 1,25,000 আর 52 কত হচ্ছে? 1,77,400 1,77,400, তাই তো? এটাকে এ দিয়ে লিখবি কোয়ালিফাইং অ্যামাউন্ট একই রকম ভাবে। আর বি দিয়ে লিখবি কি? ম্যাক্সিমাম লিমিট। কত ম্যাক্সিমাম লিমিট? 1.5 লাখ টাকা। তাহলে কত বলবে? 80সি 1.5 লাখ টাকা হয়ে গেল 80সি। এরপরে কি বলেছে? সেকশন 80D 80D। লেখ আন্ডার সেকশন 80D কি বলেছে এখানে? মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাই চেক। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত টাকা? 10,000 টাকা। 80D। তারপর কি ছিল? লাস্ট 80G আন্ডার সেকশন 80G ডোনেশন টু ন্যাশনাল
ডিফেন্স ফান্ড কত টাকা? 10,000 হ্যাঁ 10,000 ডোনেশন ন্যাশনাল ডিফেন্স ফান্ড 10,000 টাকা। তো ন্যাশনাল ডিফেন্স ফান্ডে ডোনেট করলে পুরো 100% ছাড় পাওয়া যায় 10,000 টাকা। লেখ টোটাল কর মানে মাইনাস কর, মাইনাস করে যেতে হবে, তার মানে টোটাল ইনকাম। স্যার একটা শেষ হয় 80 দিয়ে। ঠিক আছে, আর একটা আইটেম ছিল না, হ্যাঁ 80 দিয়ে। এই ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট 5,000 টাকা। ঠিক আছে, এটা হলো ওই আগের মতন আন্ডার সেকশন 80TTA ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক কত টাকা ছাড় পাওয়া যাবে? ম্যাক্সিমাম 10,000 টাকা ছাড় পাওয়া যাবে, 5,000 5ই ছাড় পাবো। মাইনাস কর করে বল কত হচ্ছে? 11,90,000 11,90,000। এটাকে বলে টোটাল ইনকাম। টুকেনে এত যদি টুকেনে কোনো ডাউট নেই নিশ্চয়ই। এবার ট্যাক্স লাইবিলিটি করবো, একই রকম ভাবে ট্যাক্স লাইবিলিটি করবো, শুধু এখানে লং টার্ম স্পেশাল ইনকাম বলতে লং টার্ম ক্যাপিটাল গেইন কত আছে? 1 লাখ, 1 লাখের 20% 20,000 টাকা দিবি, আর বাকির উপর ট্যাক্স পে করবি। তো কর এখন তো এত অবধি। তাহলে ওপর দিয়ে মুছি, ট্যাক্স লাইবিলিটি বের করতে হবে। দেখ প্রথমে কি করব, ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন। লং টার্ম ক্যাপিটাল কত ছিল? 1 লাখ টাকা, তাই তো? 1 লাখের 20% কত? 20,000 টাকা। তারপর কি লিখবো? ট্যাক্স অন নরমাল ইনকাম। লটারি তো নেই, তাহলে এখানে দেখ গ্রাফটা করে দিচ্ছি। 0 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ, ঠিক আছে তো? 5 লাখ থেকে 10 লাখ, এটা 0%, এটা 5%, এটা 20%। আচ্ছা একটু দেখে নে, টোটাল তো 10,90,000, 11,90,000, তার মধ্যে লং টার্ম কত? 1 লাখ। তাহলে রইল 10,90,000 এর উপর ট্যাক্স বের করতে হবে। 10 লাখ অবধি হয়ে গেল, তাহলে আরো 90,000 টাকা। এখানে কি অ্যাবাভ, কি লিখলাম? অ্যাবাভ 10 লাখ। 10 লাখের উপর হলে কত পার্সেন্ট হয়? 30%। এটা তো 12,500, এটা 5 লাখের 20% 1 লাখ, আর এখানে এক্সট্রা কত? 90,000। 90,000 30% কত হয়? তো 27,000। 7,000 তো তিনটে যোগ করে কত হচ্ছে? 1 লাখ 27 আর 12 1,39,500। না 59,000। কেন? এটা 1 লাখ 5 হ্যাঁ, 1 লাখ 27 আর 12,500, 1,39,500। টোটাল 1,59,500। টোটাল হচ্ছে 1,59,500। এটা টুকে নে, মুছে দেবো। এটা টুকে নে, আগে এই রাফটা টুকে নে, একটু নিচে টুকবি, পরীক্ষায় দেখাবি করে করে, ঠিক আছে? তাহলে ভুল হবে না। নাহলে মুখোমুখি করতে হয় ডাইরেক্ট ক্যালকুলেটারে, ভুলে যাওয়ার চান্স থাকে বেশি। ঠিক আছে, 1,59,500 এটা হয়ে গেল। হলো তো? এরপর কি করবো বল? 4% নেবো, তাই তো? 4% চাপা, 4% চাপিয়ে দেবে। 6380 লেখ প্লাস দিলে হেলথ অ্যান্ড এডুকেশন শেষ 4% কত হচ্ছে? 6380 6380 রোল কর। কত হচ্ছে? 1,65,000 1,65,880। 880 মানে 1,65,900 করে দে, নাকি না? লেখ টোটাল ট্যাক্স, ঠিক আছে? ব্র্যাকেটে রাউন্ডেড অফ, দেখ অ্যান্সার দেখ, আন্ডার সেকশন 288B অ্যান্সার দেখ কত বেরিয়েছে? 1,65,880। মানে ওরা ইয়ে করেনি, তাই তো? আরো পারি। রাউন্ড অফ করেনি, বাস এটাই অ্যান্সার। ঠিক আছে, 1,65,900 কত? 1,65,000 তো? হ্যাঁ। দেখো অ্যাসেসমেন্ট অফ ফার্ম প্রতি বছরই পরীক্ষায় আসবে। অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অঙ্কের সাথে অ্যাসেসমেন্ট অফ ফার্মের অঙ্ক অড দেয়, ঠিক আছে? অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়ালে অনেক কিছু মাথায় রাখতে হয়, কিন্তু অ্যাসেসমেন্ট অফ ফার্ম কম্পারেটিভলি অনেকটা ইজি, ঠিক আছে তো? অ্যাসেসমেন্ট ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, ফার্মটাও দেখে নে কিভাবে করতে হচ্ছে। আচ্ছা কোশ্চেনটা দেখ, কোশ্চেনটা পড়ে বুঝতেই পারছিস।
অ্যাসেসমেন্ট অফ ফার্ম করতে গেলে তোকে একটু বিজনেসের একটা কনসেপ্ট রাখতে হবে, ব্যাস নর্মাল, বেশি না জানলেও হবে, অল্প জানলেও হবে। তো দেখ এখানে দেখতে পাচ্ছিস এখানে একটা পিএল অ্যাকাউন্ট করে দিয়েছে, ঠিক আছে? তো পিএল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আছে গ্রস প্রফিট, আর আছে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, ডেবিটে আছে স্যালারি টু পার্টনার্স, ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল, ডেপ্রিসিয়েশন, সানডে এক্সপেন্স, নেট প্রফিট, এই দিয়েছে। তোকে টোটাল ইনকাম বের করতে বলেছে আর ট্যাক্স লাইবিলিটি বের করতে, কত ইজি কোশ্চেন। তো দেখ কি লিখেছি, প্রথমে লিখেছি কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, টোটাল ইনকাম বের করতে বলেছে, তাই লিখলাম কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ মেসার্স এক্স ওয়াই জেড। কারা কারা বিজনেস করছিল? এক্স ওয়াই জেড, তাই লিখলাম কম্পিউটেশন টোটাল ইনকাম কার কার, এক্স ওয়াই জেড এর টোটাল ইনকাম করছি। আর রেসিডেন্ট পিএফএএস, পিএফএস এর ফুল ফর্মটাই বলেছি, পার্টনারশিপ ফার্ম, ঠিক আছে, অ্যাসেস্ট সার্চ, ঠিক আছে? মোট কথা যখন তুই অঙ্ক করবি লিখবি আর রেসিডেন্ট পিএফএএস, এটা লিখে দিবি। পিএফএএস এর ফুল ফর্ম বুঝতে পারলি তো? পার্টনারশিপ ফার্ম অ্যাসেস্ট সার্চ, ঠিক আছে? তো ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, রেটিং টু বিএস ইয়ার 21-22, এই হয়ে গেল। তো প্রথমে অঙ্কটা কিভাবে করতে হয় আমরা আগের ক্লাসেও শিখেছিলাম, প্রথমে বিজনেস কিভাবে করতাম সেইভাবে, বিজনেস করার সময় কিভাবে স্টার্ট করতাম, লিখতাম না নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এখানেও তাই লিখবো, লেখ নেট প্রফিট, কোশ্চেন থাকলে করতে পারিস, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো নেট প্রফিট কত বলেছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ওয়াইজ, দেখ নেট প্রফিট 40,000 টাকা, তোরা কোশ্চেনের দিকে বারবার তাকাবি, তাহলে বাড়িতে গিয়ে আর অসুবিধা হবে না বুঝতে। নেট প্রফিট দেখ কত দিই 40,000 টাকা, 40,000 টাকা আউটারে লিখবো, ঠিক আছে? তো বিজনেস কিভাবে করতাম, এইভাবে করতাম, এর সাথে অ্যাড করতাম ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, অ্যাড লেখ ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, ঠিক আছে? ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, দেখ ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার কোনটা, স্যালারি টু পার্টনার্স, আমি আগের ক্লাসেই বলেছিলাম পার্টনাররা যে স্যালারি পায় এটা ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার নয়, ঠিক আছে? তো ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল, এটাও ডিসঅ্যালাউড নয়, ঠিক আছে? তো এবার বলে যে ডেপ্রিসিয়েশন, আমরা আগে যখন অঙ্ক করতাম ডেপ্রিসিয়েশন কি করতাম, একবার অ্যাড করে তারপর লেস করতাম, তাহলে ডেপ্রিসিয়েশনটা অ্যাড কর, 2,20,000 টাকা অ্যাড করে দে ডেপ্রিসিয়েশন, লাইক ডেপ্রিসিয়েশন অ্যাড কর 2,20,000, ডেপ্রিসিয়েশন ব্র্যাকেটে লিখতাম ট্রিটেড সেপারেটলি, ট্রিটেড সেপারেটলি 2,20,000, এখানে লিখে দে 2,20,000। নেক্সট কি বলেছে, সানডে এক্সপেন্সেস, দেখ 50,000 ছিল, অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, যত টাকা সানডে এক্সপেন্স ছিল তার মধ্যে 7,000 টাকা ছিল ফাইন। ফাইন দেখ বিজনেস করতে গেলে গভর্নমেন্ট থেকে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে তুমি সানডে এক্সপেন্সেস আমি অ্যালাউ করব, কিন্তু ফাইন মানে তুমি কোনো ইললিগাল কাজ করে তার জন্য ফাইন দিয়েছো, এটাকে অ্যালাউ করবো, এটা ডিসঅ্যালাউড করে দাও, তাহলে ফাইন 7,000 টাকা ডিসঅ্যালাউড কর, লেখ ফাইন পেড টু কাস্টম অথরিটি, ফাইনস পেড টু কাস্টমস অথরিটি, ঠিক আছে? তো কত হচ্ছে 7,000 টাকা, ঠিক আছে? তো ফাইন পেড টু কাস্টম অথরিটি 7,000 টাকা। নেক্সট আর তো ডেবিট সাইডে আমার সেরকম কোনো পয়েন্ট চোখে পড়ছে না, ঠিক আছে? তো ডেবিট সাইডে আর কোনো পয়েন্ট চোখে পড়ছে না। এবার আমি কি শিখিয়েছিলাম, এক একটা করে কথা বলেছিলাম, স্যালারি টু পার্টনার্স, আমি বলেছিলাম পিএল অ্যাকাউন্টে ডেবিটে স্যালারি টু পার্টনার্স থাকবে, ওটাকে আমরা অ্যাড করবো, লাস্টে গিয়ে ওটা লেস করে দেবো, আগের ক্লাসে শিখিয়েছিলাম। তারপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রথমে অ্যাড করবো, লাস্টে গিয়ে লেস করবো, বলেছিলাম কিন্তু কথাগুলো, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে। তাহলে লেখ স্যালারি টু পার্টনার্স, লেখ স্যালারি টু পার্টনার্স কত টাকা, স্যালারি টু পার্টনার্স কত টাকা, দেখ কত আছে, ডাইরেক্ট 2 লাখ, ডাইরেক্ট তিনটে যোগ করে 2 লাখ, আর কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত টাকা, তিনটে যোগ করে কত 60,000, তাহলে এখানে 4টে পয়েন্ট বেরিয়ে আসলো, তাহলে কত হচ্ছে 220, 227, 427 আর 60, কত হচ্ছে বল, করে দেখ কত বেরোচ্ছে, 227 আর 2 লাখ, 427 আর 60, 487 না, 4,87,000, এখানে লেখ 4,87,000, টোটাল কর 4,87,000 এর সঙ্গে 40,000 অ্যাড কর, ঠিক আছে? তো করার হয়ে গেলে এর সাথে লেস করতে হয় ডিসঅ্যালাউড ইনকাম, ডিসঅ্যালাউড ইনকাম, এখানে কি কি ইনকাম ডিসঅ্যালাউড করবো, দেখ ইনকামের দিকে দেখা, অনলি ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, এটা হচ্ছে ডিসঅ্যালাউড করতে হবে,
কারণ এটা আদার সোর্সের আইটেম, ঠিক আছে? তো তাহলে লেখ ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট কত টাকা দিয়েছে? 70,000, এখানে লেখ 70,000। আচ্ছা এটা যোগ করে বললি না কত হলো? 5,27,000, 5,27,000, তার থেকে এটা মাইনাস কর। 5,27,000 থেকে 70,000 মাইনাস করে দে, 4,57,000 হয়ে গেল। এরপরে কি করতাম? লেস অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, লেস অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। প্রথমে লিখবো ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস। তো কত হচ্ছে আইটি রুলস ওয়াইজ ডেপ্রিসিয়েশন? 2,30,000 ইনারে লিখবো। আর কি করতাম বলেছিলাম মনে করার চেষ্টা কর, আগের দিনই বলেছিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত পার্সেন্ট চার্জ করেছিলাম? এখানে 15% দেখিয়েছিলাম, কিন্তু ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট দেখাতে বলেছে? 12% দেখাতে বলে, 12% দেখাতে বলে। তার মানে ভাব 15% অ্যাড করব আর এখানে 12% লেস করব, তাহলে তো আলটিমেটলি কাজ হয়ে গেল। আগের দিন বলেছিলাম দরকার হলে পাতা উল্টে দেখে নে, আগের দিন কি করেছিলাম? আগের দিন এটাই করেছিলাম, ঠিক আছে? ইনকাম ট্যাক্স কি বলেছে? বলছে তুমি 12% অবধি দেখাতে পারো, তুমি পিএল এর ডেবিটে 12% দেখাতে পারো, কিন্তু তুমি কত পার্সেন্ট দেখিয়েছো? 15% দেখিয়ে দিয়েছো। তাহলে কত পার্সেন্ট এক্সট্রা দেখিয়েছি? 3% এক্সট্রা দেখিয়েছি। 3% এক্সট্রা দেখিয়েছি মানে কি হয়েছে? আমার প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, তাই তো? তাহলে আলটিমেটলি 3% অ্যাড করতে হবে, হয় তুমি 3% অ্যাড করো, নাহলে 15% অ্যাড, 12% লেস, তাহলে 3% অ্যাডই হলো। তো বুঝতে পারলি কি বললাম? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো দেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত টাকা ছিল? 60,000 ছিল, তাই না? এই 60,000 কত পার্সেন্টেজের সমান ছিল? 15%। আমাকে 12% এর ভ্যালু বের করতে হবে, করে ফেল। 48,000, ঠিক আছে? তো এখানে 48,000 লিখে দে। 2,78,000 মাইনাস কর, মাইনাস করে বল কত হচ্ছে? হ্যাঁ 1,79,000, এটাকে বলে বুক প্রফিট। দেখ এটাকে বলে বুক প্রফিট, হয়ে গেল তো? বুক প্রফিট 1,79,000। এরপরে কি করতাম মনে আছে নিশ্চয়ই? লেস রেমুনারেশন টু পার্টনার্স, বা এরকম ভাবে লেখ রেমুনারেশন অ্যালাউড, রেমুনারেশন অ্যালাউড টু পার্টনার্স। দেখ পিএল আপলোড ডেবিটে তুই রেমুনারেশন 2 লাখ টাকা দেখে দিয়েছিস, কিন্তু এত টাকা রেমুনারেশন দেখাতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করে ইনকাম ট্যাক্সের কিছু রুলের উপর। সেই রুলে কি বলা ছিল মনে আছে? একটা লিখেছিলাম বুক প্রফিট 3 লাখ টাকা অবধি হলে কি হবে, মনে পড়ছে তো? ওই কন্ডিশনটা আবার তোকে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো মনে আছে কি ছিল? লেখা ছিল 3 লাখ টাকা অবধি যদি হয় তাহলে কি হতো? 1.5 লাখ টাকা অর 90% অফ বুক প্রফিট, তাই তো? তাহলে এখানে কি করবি? দেখ কিভাবে লিখছি একটু দেখে নে, সাজানোটা দেখে নে। এমনি আমি বলেছি তোরা কি করবি, তোরা বলবি স্যার আপনি নিয়ম লিখিয়েছিলেন বুক প্রফিট যদি 3 লাখ টাকার মধ্যে হয়, যেখানে বুক প্রফিট 1,79,000, 3 লাখ টাকার মধ্যে আছে, তাহলে কি শিখিয়েছিলাম? আমি আগে রাফটা বলে দিই। স্যার আপনি বলেছিলেন 1,79,000 উপর 90% করে দেখ একজন, আর 1.5 লাখ টাকা, তাই তো? হুইচে বাড়ি 1000 ছিল, কারণ 1,79,000 90% কত হচ্ছে? 1,61,100। এই দুটোর মধ্যে বড় কোনটা? 1,61,100। এই হলো 1,61,100। আর রেমুনারেশন কত ছিল? 2 লাখ টাকা। তাহলে দুটোর মধ্যে ছোট কোনটা? মনে পড়ছে? এটাই আগের দিন করেছিলাম। বল মনে করতে পারছিস কিনা? দরকার হলে মনে করতে না পারলে পাতা উল্টে দেখ না, ক্ষতি কোথায়? পাতা উল্টে দেখে নে, এটাই করানো ছিল আগের দিন, এটাই করানো ছিল আগের দিন। কি মনে পড়ছে তো এটা? এবার লেখাটা কিভাবে লিখবো সেটা দেখিয়ে দিচ্ছি। আগের দিন হচ্ছে সেভাবে লেখা হয়নি, কি লেখাটা লিখতে হবে বুঝতে মাথায় ঢুকেছে কি বললাম? মাথায় ঢুকেছে তো কি বললাম? তাহলে প্রথমে এ দিয়ে কি লিখবো? এ দিয়ে লিখবো হচ্ছে, আর না হলে এ লেখার আগে লেখ লোয়ার অফ টু, লোয়ার অফ টু মানে বুঝতে পারলি তো? নিচে দুটো পয়েন্ট লিখবো, দুটোর মধ্যে যেটা লোয়ার, ঠিক আছে? তাহলে প্রথমে লিখবো এ, প্রথমে লিখবো এ। এ কি লিখবো? হায়ার অফ, এ দিয়ে লিখবো হায়ার অফ
90% অফ বুক প্রফিট। বুক প্রফিটের 90%, তোরা এইমাত্র বললি বুক প্রফিটের 90% কত হবে? 1,61,100, তাই তো? বুঝতে পারছিস? সেখানে লিখলাম, কোনো ডাউট থাকলে কোশ্চেন কর। 1,79,000 ইন্টু 90%। আর কি ছিল? 1.5 লাখ টাকা। আর কি ছিল? 1.5 লাখ টাকা, মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট বা ম্যাক্সিমাম লিমিট 1,50,000। কি ছিল লেখা? লেখা ছিল এ নম্বর পয়েন্টে কি লেখা আছে? হায়ার অফ। কার কার মধ্যে হায়ার? এই দুটোর মধ্যে হায়ার কোনটা? 1,61,000, 1,60,000, 1,61,100 তো, ঠিক আছে তো? এটা হয়ে গেল এ। আর বি নম্বর কি ছিল? বি তে লেখা ছিল অ্যাকচুয়াল রেমুনারেশন। অ্যাকচুয়াল রেমুনারেশন এই ফরম্যাটে সাজাবি। অ্যাকচুয়াল রেমুনারেশন কত ছিল? অ্যাকচুয়াল রেমুনারেশন 2 লাখ টাকা। এবার বল কি লেখা ছিল আমাদের? লোয়ার অফ টু, মানে এ আর বি এর মধ্যে লোয়ার কোনটা? দেখ এ কিন্তু এটা বেরিয়েছে, এটা ছিল এ আর এটা ছিল বি, এই দুটোর মধ্যে লোয়ার কোনটা? এই দুটোর মধ্যে লোয়ার কোনটা? 1,61,100, ঠিক আছে তো? এবার কর, এটা থেকে এটা মাইনাস কর, কত হচ্ছে দেখ? 17,900, ঠিক আছে তো? 17,900 যেটা বেরোলো তাকে বলে ইনকাম ফ্রম বিজনেস। এ দিয়ে লেখ ইনকাম ফ্রম বিজনেস, মানে বিজনেস থেকে তুই কামালি কত? এত টাকা, ঠিক আছে তো? বি দিয়ে লিখবে কি? ইনকাম ফ্রম আদার সোর্স। বি দিয়ে লিখবে কি? ইনকাম ফ্রম আদার সোর্স। বলতে পারবি ইনকাম ফ্রম আদার সোর্স কত ছিল অঙ্কে? এখানে ইনকাম ফ্রম আদার সোর্স কোনটা? এই যে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, ব্র্যাকেটে লেখ ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। কত টাকা? 70,000 টাকা। করে কত হচ্ছে? 87,900। যেটা বেরোলো কি বললে? আচ্ছা বল 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 না, এটাকে কি বলবো? এই 87 আমাদের হেডস অফ ইনকাম কটা? পাঁচটা হেডস অফ ইনকাম, তার মধ্যে এখানে দুটো হেড পেয়েছি আর তিনটে তো নেই কোশ্চেনে, তাহলে এটাকেই তো জিটিআই বলে। এটাকেই তো জিটিআই বলে। জিটিআই থেকে কি বাদ দিতাম? ডিডাকশন বাদ দিতাম। জিটিআই থেকে ডিডাকশন বাদ দিলে কি হতো? টোটাল ইনকাম। এখানে এই কোশ্চেনটা পড়ে কি কোনো ডিডাকশন চোখে পড়েছে? না। তাহলে আমি যদি ডাইরেক্ট এটাকে টোটাল ইনকাম লিখতে পারি কি পারি না? এটাকে ডাইরেক্ট টোটাল ইনকাম লিখে দিতেই পারি। তাহলে লেখ টোটাল ইনকাম, এটাকে লেখ টোটাল ইনকাম। টোটাল ইনকাম বেরিয়ে গেল। টোটাল ইনকাম কত টাকা? 87,900। ব্যাস শেষ। এত অবধি শেষ তো? আমাকে দুটো জিনিস বের করতে বলেছিল, টোটাল ইনকাম আর ট্যাক্স লাইবিলিটি। ট্যাক্স লাইবিলিটি ভাব, এই ট্যাক্স লাইবিলিটি কিন্তু আগের মতন হবে না। ইন্ডিভিজুয়ালি কি হতো? 2.5 লাখ টাকার কন্ডিশন দেখতাম, এখানে এরকম কিছু না। তোমার ইনকাম যদি হয় তাহলে ট্যাক্স দিতে হবে। ইনকাম করেছো 1 টাকা ইনকাম করে ট্যাক্স দিতে হবে পার্টনারশিপ ফার্মে। কত পার্সেন্ট ইনকাম করেছে? মানে এত পার্সেন্ট ইনকাম হয়ে তারপর 30% ট্যাক্স দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে করে ফেল, অনেক সোজা এখানে ট্যাক্সটা। ট্যাক্স অন, লেখ ট্যাক্স অন টোটাল ইনকাম কত? 87,900 ইন্টু 30%। করে বল কত হচ্ছে? 46,000, কত? 46,000 দোকান নাটক না ভালো করে। 87,900, 87,900 ইন্টু 30%, 26,370। তারপর তোরা তো এটাই জানি, তোরা তো জানতেই আগে যত টাকা ট্যাক্স হতো তার উপর কি হতো? ওই 4% একটা হতো না? 4% SHEC, SHEC, ঠিক আছে? ওটাকে বলতো SHEC। এখানে লিখছি হেলথ অ্যান্ড এডুকেশন সেস। 4%। যারা জেনারেলে পড়িস এরকম অঙ্কই পাবি, কিন্তু মানে এত এত এরকম অঙ্ক পাবি, এত ইজি অঙ্ক। কি হয়েছে বল? না না, 1,79,000, এটা 17,900। এটা ইনকাম ফ্রম বিজনেস আর আদার সোর্স 70,000। বুঝতে পারলি এই রনি? জেনারেলে এরকম অঙ্কই পাবি। অনার্সে কি হবে? বলে স্যার অনার্সে কি তাহলে খুব টাফ হবে? না, অনার্সে এরকম, অনার্সেও এরকম অঙ্ক থাকবে। এখানে যে বিজনেস যেমন কয়েকটা আইটেম ছিল, ওখানে আইটেমটা বাড়িয়ে দেবে। বুঝতে পারলি? আইটেমটা বাড়িয়ে দেবে, আর কিছু থাকবে না। আমি তো অনার্স অঙ্ক আগের দিনও করালাম, ঠিক আছে তো? তো ধর
4% কত হবে? 4% করলে 1055, তাই তো? টোটাল কর কত হচ্ছে বল? কত বলি? 87,425। আমি 87,430 করতে পারি বা 420 করতে পারি, বুঝতে পারলি তো ব্যাপারটা? এগুলো আগে চ্যাপ্টারে শিখেছি। এটাকে কি বলে? ট্যাক্স লাইবিলিটি রাউন্ডেড অফ। ব্যাস, অঙ্ক শেষ। ঠিক আছে, হয়ে গেল, অঙ্ক শেষ। বুঝে গেল তো কি বললাম? এটা এবার আমরা ইনডাইরেক্ট ট্যাক্সের কোশ্চেনে চলে আসবো, গ্রুপ সিতে। বলছে মেনশন এনি টু ফিচার্স অফ জিএসটি দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে। তাহলে মেনশন এনি 3 ট্যাক্সেস দ্যাট আর সাবসিউম ইন জিএসটি। তারা বলছে সিজিএসটি অ্যাক্টে গুডস আর সার্ভিস সম্পর্কে লেখো। তাহলে জিএসটির ফিচার্স গুলো লেখা আছে, তোমরা এখানে সুন্দর করে পড়ে নিতে পারবে। ট্যাক্সেস সাবসিউম ইন জিএসটি, এটা সেন্ট্রাল ওয়াইজ লিখেছে বা স্টেট ওয়াইজও লিখেছে। গুডস সম্পর্কে লেখা আছে সিজিএসটি অ্যাক্টে, সার্ভিস সম্পর্কে লেখা আছে সিজিএসটি অ্যাক্টে কি বলা আছে। আটের দাগের কোশ্চেন ছিল হোয়াট ইজ আ ট্যাক্সেবল ইভেন্ট আন্ডার জিএসটি, হু ইজ আ ট্যাক্সেবল পার্সন আন্ডার জিএসটি, মেনশন টু ইনডাইরেক্ট ট্যাক্স নট সাবসিউম ইন জিএসটি আর এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ কম্পোজিট সাপ্লাই। সব কটা থিওরি দেখো, নোটগুলো দেখো, নোটসগুলো সুন্দর করে লেখা আছে, কোনো রকমের কোনো সমস্যা নেই। তো তোমরা নোটগুলো দেখে নিয়ে পড়ে নিতে পারবে, পিডিএফ অলরেডি আগে দেওয়া আছে, ঠিক আছে। আর এইগুলোর ডিসকাশনগুলো ভিডিওতে অলরেডি ম্যারাথন লেকচারের সমস্ত জিনিস আপলোড করা আছে, তোমরা ওখান থেকে এর বেনিফিটটা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে রাইট শর্ট নোট অন সাপ্লাই অ্যাজ পার সিজিএসটি অ্যাক্ট, ঠিক আছে। এর পাশাপাশি বলেছে হোয়াট ইজ রিভার্স চার্জ, হোয়াট ডু মিন বাই মিক্স সাপ্লাই। দেখো সাপ্লাই সম্পর্কে আমরা লিখেছি, ঠিক আছে, সাপ্লাই সম্পর্কে সুন্দর করে লেখা আছে, দেখো এখানে। রিভার্স চার্জটা দেখতে পাচ্ছ, তোর মিক্স সাপ্লাই সম্পর্কে লেখা আছে। বলেছে from the following information compute GST payable for the month of June 2021 input tax credit বলে দিয়েছে, ITC বলে দিয়েছে। বাহ, ভেরি ভেরি সিম্পল কোশ্চেন দিয়েছে। আর আউটপুট ট্যাক্স বলে দিয়েছে। কি অঙ্ক দিয়েছে রে এটা, ভেরি সিম্পল, কিছু নেই অঙ্কগুলো বলে। দেখ তুই নিজেই দেখ, IGST সাজা, IGST, SGST আর CGST, ঠিক আছে। প্রথমে কি লিখতে শিখিয়েছি স্যার? আপনি লিখেছেন আউটপুট, কি বল? আউটপুট ট্যাক্স, ঠিক আছে। ও তো বাকি সব লিখে দিতে পারবি। কত বল? 1,45,000, 1,40,000, 1,50,000। আচ্ছা, আমরা লেকচার নাম্বার 2 আর 3 তে আরো টাফ অঙ্ক করেছিলাম না? লেকচার 2, 3 তে প্রচুর সেকশনের অঙ্ক করেছিলাম, কিন্তু কিছুই নেই এখানে অঙ্কগুলোতে। ওইগুলো শেখার পর ওইগুলো তো অ্যাকচুয়ালি সিএ লেভেলের অঙ্ক ছিল, সিএ তে ওই টাইপের কোশ্চেনই আসে। আচ্ছা, মাইনাস করব কি? আইটিসি, ইনপুট ট্যাক্স ক্রেডিট। কত টাকা আছে বল? 1,80,000, 1,20,000, 1,25,000। 1,80,000, 1,20,000, 1,25,000 কি হবে? এটা মাইনাস করে 35,000 হচ্ছে নাকি? 35,000 নেগেটিভ, এটা 20,000 টাকা পজিটিভ, 25,000 পজিটিভ। তাহলে কি লিখবো? এটা এক্সেস ক্রেডিট अवेलेबल। দেখ কি বোঝাতে হচ্ছে না, এক্সেস ক্রেডিট अवेलेबल স্ল্যাশ দিয়ে কি লিখবো? ট্যাক্স পেবেল। ঠিক আছে, তো ট্যাক্স পেবেল হয়ে গেল এত অবধি, ঠিক আছে। তারপর কি করতাম? আমার যে এক্সেস ছিল আইজিএসটি, এটা কার সঙ্গে অ্যাডজাস্ট করব স্যার? সবার প্রথমে এসজিএসটি সঙ্গে অ্যাডজাস্ট করব। তাহলে অ্যাডজাস্ট করব কি করে? দেখ আগে শিখিয়ে দিচ্ছি স্যার, এটা প্লাস 20 করুন, তাহলে সঙ্গে সঙ্গে মাইনাস 20 হয়ে গেল, তাই তো। আরো বেঁচে আছে কত বল? 15 বেঁচে আছে। 15 বেঁচে আছে, কাকে দেবো? এখানে 15 করব প্লাস, এখানে মাইনাস 15 করব। সরি, কি করব? সিজিএসটি 1,40,000 আছে না? আপনি এসজিএসটি আর সিজিএসটি নামটা চেঞ্জ করে দিন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, কিছু ভুল করেছি? হ্যাঁ, নামটা সিজিএসটি 1,40,000। ও আচ্ছা, সরি, গন্ডগোল হয়ে গেছে। আমি যেন ভাবলাম আমার ভুল। এবার ঠিক আছে তো, এখানে 20,000 টাকা হয়ে গেল,
তাহলে 35 থেকে 20 দিয়ে দিলাম, রইলো কত? আরো 15 রইলো। তাহলে এখানে 15 দিয়ে দে, হ্যাঁ কি না? তাহলে এখানে কিছু নেই, এখানে কিছু নেই, আর এখানে কত হচ্ছে? 10,000 টাকা পে করতে হবে। আশা করি বুঝে গেছিস, সবাই বুঝে গেছিস। অ্যাডজাস্টেড কি লিখবো? অ্যাডজাস্টেড উইথ, কার সাথে অ্যাডজাস্ট করবো? অ্যাডজাস্টেড উইথ সিজিএসটি, তারপরটা অ্যাডজাস্টেড উইথ এসজিএসটি। এখানে লিখবো ট্যাক্স পেয়েবল। ঠিক আছে, এটা 10-এরটা হয়ে গেল, 10-এরটা পুরোটা হয়ে গেল। এবার নেক্সট করবো 11টা। স্যার 11টা আচ্ছা, নেক্সট 11 দাগের একটা অঙ্ক কি বলেছে? আর রেজিস্টার ডিলার ইন মুম্বাই, ভালো কথা বলেছে, মুম্বাইতে রেজিস্টার ডিলার আছে। পারচেজ গুডস ফ্রম সার্টেন ডিলার ইন মুম্বাই, ঠিক আছে তো? ফর অ্যান কি বলেছে? ফর অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 250। ঠিক আছে, দেখ ঘাবড়াস না এই ব্যাপারটা। রেজিস্টার ডিলার মুম্বাই, পারচেজ করেছে কোথা থেকে? মুম্বাই থেকেই পারচেজ করেছে। তাহলে তুই ভাব না, পারচেজ, আরে রেজিস্টার ডিলার মুম্বাই, ও পারচেজ করেছে মুম্বাই থেকে, তাহলে কি হবে? একই স্টেটের মধ্যে আছে, সিজিএসটি এসজিএসটি হবে। এক্সক্লুসিভ জিএসটি, বাহ ভালো কথা বলেছে, ইনক্লুসিভ বলেনি। এন্ড সেল গুডস উইদিন মুম্বাই, মুম্বাইয়ের মধ্যেই সেল করেছে, তাহলে কি হবে? এটা সিজিএসটি এসজিএসটি হবে। কিন্তু এখানে কথা কি বলেছে ভালো করে শোন, ইনক্লুসিভ জিএসটি সেল সেল, ইনক্লুসিভ জিএসটি, ব্যাস হয়ে গেল। তাহলে করে ফেল। সেখানে জিএসটি রেট 18% দিয়ে দিয়েছে, তাহলে সিজিএসটি এসজিএসটি 9। বোঝাবো কিন্তু আমরা, মন দিয়ে শুনবি কিন্তু, উল্টো পাল্টা কোশ্চেন করবি না, বোঝাবো কিন্তু, ভালো কনসেপ্ট বোঝাবো এখানে। দেখ শোন, তো একই, এখানে একই স্টেটের মধ্যে বলেছে, তাহলে কি হবে? সিজিএসটি আর এসজিএসটি, একই না? প্রথমে কি হবে? আউটপুট ট্যাক্স। আগে কি ছিল বলতো? আগে ভ্যাট থেকে কম্পালসারি অঙ্ক আসতো, আরে ভ্যাটের নামটা চেঞ্জ হয়েছে এখন, ভ্যাটের নামটা এটা এখন জিএসটি হয়ে গেছে। আগে ভ্যাট আসতো, সিএসটি অঙ্ক আসতো, আমরা এখন পড়েছি ভ্যাট। ক্যালকুলেশন সেম। মোটামুটি সেম। হ্যাঁ, ওখানে অত কিছু জানতে হতো না, মানে অল্প 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 কিছু কনসেপ্ট ছিল। এখানে যেমন জিএসটি মানে ফুল কনসেপ্ট তোকে জেনে যেত। ওখানে ভ্যাট একদিন ক্লাস করলেও সে মোটামুটি 25 নাম্বার 20-25 নাম্বার পেয়ে যেত ভ্যাটের ক্লাস। কিছু ছিল না আগে ভ্যাটের ক্লাসটার মধ্যে, কিছু কিছু জিনিস কনসেপ্ট মাথায় রাখতে হতো, অঙ্ক হয়ে যেত। মানে ভালো করে শোন, প্রপার কনসেপ্ট না, মানে ধর কাজ চালানোর মতন হয়ে যেত, কাজ চালানোর মতন হয়ে যেত। কিন্তু জিএসটি তো কাজ চালানোর মতন চলবে না, তোকে ভালো করে কনসেপ্ট নিয়ে এগোতে হবে, কনসেপ্ট রাখতে হবে। ভালো, কিন্তু একদিকে জিএসটিটা খুব ভালো জিনিস এসছে, অনেক আগে এসছে, খুব ভালো হয়েছে, আরো আগে আসলে ভালো হতো। তো দেখ এখানে আউটপুট ট্যাক্স কি হবে বল? আচ্ছা দেখ বোঝাচ্ছি, তোরা শুনিস কিন্তু, ধর ভালো করে শুনবি। একটা ফোন, ধর দোকানে একটা চলে গেছে একটা ফোন কিনতে, ফোনের দাম ধর, ফোনের যখন বিলিংটা হয় কেমন হয় জানিস? ফোনের বিলিংটা দেখেছিস তো? বিলিং কেমন হয় বলতে পারবি? ধর সাপোজ ধর ফোনের দাম ধর কি বলবো, সাপোজ ধর 25,000 টাকা দাম, আরো তো অনেক চার্জ ফার্জ কাটে, আমি ওগুলো বাদ দিলাম। ও কি করে দেখতি এরকম করতো সিজিএসটি, কারণ তুই যে রাজ্যে থাকি, যে স্টেটে, সেখানেই তো, বুঝতে পারছিস? তাহলে সিজিএসটি এসজিএসটি হবে। সাপোজ ধর জানিস ফোনের উপর কত পার্সেন্ট জিএসটি হয়? বলতে পারবি ফোনের উপর কত পার্সেন্ট? 18% জিএসটি হয়, মানে কত? 9% চাপিয়েছে, 9% চাপিয়ে কর না, ক্যালকুলেট কর না, একটু ভালো লাগবে দেখতে, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, বুঝি যাবে তোর যে কোশ্চেনটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এটা 2250 আর এটাও 2250, টোটাল কত হচ্ছে বল? 2 2 4 4500, মানে 29,500 টাকা টোটাল। ফোনের দোকানে চলে গেছি, তোকে বলছি দাও 29,500 দাও ফোনের দাম। কি রে এদিক দেখ, ও দেখতাম এদিক দেখ 29,500। এইবার বল এই যে 29,500 মধ্যে জিএসটি আছে কি নেই? তার মানে এই যে 29,500 আছে, এটা কত টাকার সমান আছে বলতে পারবি? তাই এটা তো 100 টাকা, এটা 9 টাকা, এটা 9 টাকা, তাহলে এটা 118 টাকা রিপ্রেজেন্ট করছেই করছে না? এটা 118 টাকা রিপ্রেজেন্ট করছে তো? তো এর মধ্যে সিজিএসটি কত টাকা? ইনটু 9 বলতে পারি? তোকে যদি কেউ বলে ধর 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 সাপোজ তুই রাস্তা দিয়ে ফোন কিনে নিয়ে চলে যাচ্ছিস, বলছি আমি OnePlus কিনছি, OnePlus চিৎকার করতে দিয়ে OnePlus, আমি বললাম ফোনের বিলটা দেখা, তুই বললি যে এই তো স্যার 29,500 টাকা নিয়েছে, ঠিক আছে? তো 29,500 টাকা যে ফোনের দাম নিয়েছে, তা এটা কি 118 টাকার সমান? এটা কি বুঝতে পেরেছিস? কারণ 100 টাকা ফোনটার দাম, দোকানের মালিক নেবে 100 টাকা, 9 টাকা মানে 18 টাকা গভর্নমেন্ট নেবে। এখন আমার প্রশ্ন হলো, আচ্ছা বল না সেন্ট্রাল গভর্নমেন্ট কত নেবে তোর থেকে? কত নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট? তখন তুই কি বলবি? স্যার এই যে 29,500 যে ফোনের দাম গেছে, আমি তো টোটাল 118 টাকার সমান, তাহলে সেন্ট্রাল গেছে 9 টাকা গেছে, তাহলে 9/118 হচ্ছে না ছোটবেলায়?
বুঝলাম। এবার বুঝেছি, ব্যাপার কনসেপ্টটা মাথায় রাখ। মাথায় ঢুকছে তো কি বললাম, নাকি বুঝতে পারলি না বল? Clear? তো স্যার এটাই করবো, বল এটা বেশি ভালো না, এটা বেশি কনসেপ্টটা ভালো, আগের ওইটার চেয়ে ওইটা বেশি ভালো, এটা বেশি ভালো, মানে লজিক্যাল কনসেপ্ট, এটাকে লজিক্যাল কনসেপ্ট বলে। আশা করি বুঝে গেছিস কি বললাম, আশা করি কি বললাম বুঝে গেছিস, নর্মাল জিনিস এটা। তো বল কি বলেছে এখানে, আউটপুট ট্যাক্স কত হবে বল, সেল কত ছিল স্যার 4,42,500, হ্যাঁ কি না, ইন্টু 9/118 কত হচ্ছে, এই মতো করেছিলি তোরা স্যার 33750, দুটো বাড়ি সেম হবে। এর থেকে মাইনাস কি করবো বল স্যার, আইটিসি, তো আইটিসি তো কোনো সমস্যাই নেই, একই স্টেটের মধ্যে কিনেছি, সিজিএসটি আর এসজিএসটি হবে কত পার্সেন্ট স্যার, ওই টোটাল 18% মানে 9% করে, তাহলে কত হবে 2,50,000 ইন্টু 9% কত হচ্ছে 22,500, 22,500 কত হচ্ছে 11,250, 11,250, এটাকে কি বলে জিএসটি পেমেন্ট শেষ অঙ্ক। দেখো 11 দাগের কোশ্চেনটা কি বলেছে, 11 এ বলেছে এক্স আর রেজিস্টার্ড ডিলার ইন মুম্বাই পারচেজ গুডস ফ্রম সার্টেন ডিলার ইন মুম্বাই। এক্স রেজিস্টার্ড ডিলার মুম্বাইতে, ঠিক আছে, ও পারচেজ করেছে মুম্বাই থেকে 2.5 লাখ টাকা এক্সক্লুসিভ জিএসটি অ্যান্ড সেল গুডস উইদিন মুম্বাই ফর রুপিস 4,42,500 inclusive GST in June 2022. Calculate GST payable by X for the month of June 2020. Assume GST rate 18%. ইজি অঙ্ক দিয়েছে, কিছু নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, অঙ্কটার মধ্যে কিছু নেই, অঙ্কটা খুবই ইজি অঙ্ক আছে। তো চলো অঙ্কটা করে দিচ্ছি। একটা সিজিএসটি করব, ঠিক আছে, একটা এসজিএসটি করবো, কারণ একই স্টেটের মধ্যে গুডস সাপ্লাই হলে তাকে কি বলা হয়, ইন্ট্রাস্টেট সাপ্লাই, যেখানে সিজিএসটি আর এসজিএসটি বসবে। তাহলে কি লিখবো, আউটপুট জিএসটি, কি লিখবো, সেলের ওপর যে জিএসটি হয় তাকে কি বলে, আউটপুট জিএসটি। দেখো সেল করেছি কত, 4,42,500 টাকা সেল করেছি, ঠিক আছে, সেলটা করেছি কত, সেল করেছি 4,42,500, যার মধ্যে এই যে 4,42,500 টাকা সেল করেছি, যার মধ্যে জিএসটির টাকা ঢুকে আছে, কত পার্সেন্ট জিএসটি টাকা ঢুকে আছে, 18% জিএসটির টাকা ঢুকে আছে। তাহলে করো, দেখো কিভাবে করছি, 4,42,500 মধ্যে জিএসটির টাকা ঢুকে আছে, 18% জিএসটি ঢুকে আছে, তার মানে এটা কতকে রিপ্রেজেন্ট করছে, এটা 118কে রিপ্রেজেন্ট করছে। এই যে 4,42,500 এর মধ্যে জিএসটির 18 টাকা ঢুকে আছে, তাহলে ধরো মেন দাম 100 টাকা আর 18 টাকা জিএসটি, তাহলে টোটাল কত, 118 টাকা, এটা 118 সমান, তাহলে জিএসটি কত, 18, করে দেওয়া কত বেরোচ্ছে, 4,42,500 ইন্টু 18/118, 4,42,500 ইন্টু 18/118 কত বেরোচ্ছে, 67,500 টাকা। টোটাল জিএসটি বেরোচ্ছে 67,500 টাকা, যার মধ্যে হাফ সিজিএসটি হাফ এসজিএসটি ডিভাইড বাই 2 করে দাও, বেরিয়ে যাবে 33,750 টাকা। এটা হলো আউটপুট জিএসটি, এর থেকে মাইনাস করো ইনপুট জিএসটি। ইনপুট জিএসটি কিসের উপর হয়, পারচেসের উপর হয়, পারচেস করেছে কত, 2.5 লাখ টাকা, পারচেস করেছে কত, 2.5 লাখ টাকা, ঠিক আছে, 2.5 লাখের উপর 18% করো, 2.5 লাখের উপর 18%। দেখো যেহেতু, দেখো যখন পারচেস করেছো ব্যাকেটে কি বলেছে, এক্সক্লুসিভ জিএসটি, এই যে 2.5 লাখ টাকা আছে, 2.5 লাখ টাকার মধ্যে জিএসটির টাকা ইনক্লুড করা নেই, কিন্তু ওখানে যেটা 4,42,500 ছিল, যার মধ্যে বলছে ইনক্লুসিভ জিএসটি, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট করে দাও 2.5 লাখের 18%, কত হচ্ছে 45,000, এটা আবার দুটো ভাগ করলে কত হবে, 22,500, 22,500 বাদ দাও, 33,700 মধ্যে 22,500 বাদ দিলে কত হবে, 11,250, এটাও হচ্ছে 11,250।
তাহলে এটাই হচ্ছে এক্স কে এই টাকাটাই জিএসটি পেমেন্ট করতে হবে। বেশ হয়ে গেল অঙ্কটা। বি এর থেকে বলেছিল রাইট শর্ট নোটস অ্যাজ পার সিজিএসটি অ্যাক্ট ক্যাপিটাল গুডস অ্যান্ড ইনপুট ট্যাক্স ক্রেডিট। দেখো এই দুটোর অ্যান্সারও লিখেছি। ক্যাপিটাল গুডস ছোট্ট করে লেখা আছে অ্যান্সার, ছোট্ট অ্যান্সার লেখা আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 12 থেকে বলছে স্টেট দ্য প্রভিশন ইন রেসপেক্ট অফ টাইম অফ সাপ্লাই অফ গুডস আন্ডার ফরওয়ার্ড চার্জেস। ফরওয়ার্ড চার্জে টাইম সাপ্লাইয়ের রুলটা কি আছে? মেনশন ইন টু কেসেস হোয়ার আ পার্সন ইজ নট এলিজেবল টু অপ্ট ফর কম্পোজিশন স্কিম। এর অ্যান্সারগুলো লেখা আছে, সুন্দর করে দেখে নিতে পারবে তোমরা। নেক্সট বলেছে ডিফাইন গুডস অ্যাকর্ডিং টু কাস্টম অ্যাক্ট, মেনশন এনি টু ডিউটিস প্রোভাইডেড ইন দ্য কাস্টম অ্যাক্ট আর হোয়াট ডু মিন বাই টেরিটোরিয়াল ওয়াটার। দেখো অ্যান্সারগুলো সুন্দর করে লেখা আছে। নেক্সট কোশ্চেন বলেছে রাইট শর্ট নোটস অন সেফগার্ড ডিউটি। দেখো সেফগার্ড ডিউটি সম্পর্কে আমাদের অ্যান্সারটা নোট করা, সুন্দর করে নোট করা আছে। কোশ্চেনটা বলেছে ডিটারমাইন দ্য অ্যাসেসেবল ভ্যালু ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। বলছে প্রাইস চার্জ বাই দ্য এক্সপোর্টার এফওবি। এফওবি বলে দিয়েছে কত? 12 লাখ টাকা। তাহলে কোনো সমস্যা নেই, এফওবি বলে দিয়েছে 12 লাখ টাকা, লিখে দে এফওবি 12 লাখ টাকা। নেক্সট কি বলেছে? বলেছে ফ্রেট ফ্রম ইম্পোর্টিং কান্ট্রি ফ্রান্স টু ইন্ডিয়া বাই এয়ার। তাহলে বুঝতেই পারছিস এয়ার ফ্রেট, এয়ার ফ্রেটের রুল এইমাত্র শেখালাম। কি লিখবো? অ্যাকচুয়াল কস্ট, তাই তো? অর বল, অর কি লেখা ছিল? অর 20% of 20% of FOB. 20% of FOB, whichever is lower. Whichever is lower. Actual cost কত বলেছিল ওকে? 3 lakhs. or 20% of FOB, মানে 12 লাখে 20% 2 লাখ 40। হ্যাঁ। তাহলে লোয়ার কোনটা হবে? 2 লাখ 40। নেক্সট কি বলেছে পর? ইন্স্যুরেন্স। ও ইন্স্যুরেন্স যেটা বলে দেবে সেটাই নিয়ে নিতে হয়। কত? 60,000 দিয়েছে, তাই তো? এবার একটা কথা বলে দিই, এটা ডিপেন্ড করবে তোদের উপর, নিবি কি নিবি না পুরো তোদের উপর ডিপেন্ড করবে। সেটা কি বলছে? কমিশন পেড টু আ লোকাল এজেন্ট ইন ইন্ডিয়া। মানে কাস্টম অ্যাক্টে পরিষ্কারভাবে লেখা আছে কমিশন, বিভিন্ন রকমের কমিশন, বিভিন্ন কমিশন হতে পারে। বাইং কমিশন হতে পারে, সেলিং কমিশন হতে পারে, ঠিক আছে? যে কোনো কমিশন হতে পারে। এই যে এখন আমরা কি করছি, যে অ্যাসেসেবল ভ্যালু বের করছি, এর মধ্যে বাইং কমিশন আসবে না, বাইং কমিশন আসবে না। এবার আমি যদি এটা অ্যাজাম্পশন করি এটা বাইং কমিশন, তাহলে নেব না। আমি যদি বলি না না এটা কেনার কমিশন না, আমি যদি অ্যাজাম্পশন করি এটা বাইং কমিশন না, তাহলে আসবে। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে দেখ কি অ্যাজাম্পশন করবি, ঠিক আছে তো? তাহলে এখানে অ্যাজাম্পশন করতে হবে নিবি কি নিবি না, এটা কি ধরনের কমিশন ধরছিস, ঠিক আছে তো? তো বুঝতে পারছি একই পয়েন্ট কমিশন পেড টু লোকাল এজেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে তো? তো আগের অঙ্কটা এটাই ছিল, কমিশন পেড টু লোকাল এজেন্ট ইন ইন্ডিয়া। যদি এটাকে সেলিং কমিশন ধরিস তাহলে নিবি, যদি বাইং কমিশন ধরিস তাহলে নিবি। যেটাই করবি প্রপারলি অ্যাজাম্পশন দিবি, ঠিক আছে তো? তাহলে হয়ে যাবে। তা আমি নিচ্ছি না এখানে, আমি এখানে নিচ্ছি না। তাহলে 12 লাখ আর 3 লাখ কত হচ্ছে? 15 লাখ। এটাই হচ্ছে তোর অ্যাসেসেবল ভ্যালু হয়ে গেল, ঠিক আছে তো? তো মাথায় রাখবি এটা হয়ে গেল।